আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহতদের নাম উল্লেখ করে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ছাড়াও নতুন করে বেশ কয়েকজনকে আসামি করে বিভিন্ন থানায় মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। সকালে পুলিশের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে গ্রেফতার দেখানোর আবেদন জানানো হলে আদালত এ আদেশ দেয়। জুনায়েদ আহমেদ পলককে নিউ মার্কেট থানায় করা মামলায় গ্রেফতার দেখিয়েছেন আদালত। সাবেক মেজর জেনারেল জিয়াউর আহসান ও সাবেক এমপি মোহাম্মদ সাদিক খানকে মোহাম্মদপুর থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়াও সালমান এফ রহমান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও আনিসুল হককে যাত্রাবাড়ি থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এদিকে পল্টন থানার মামলায় কামরুল আশরাফ খান পল্টনের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিভিন্ন থানায় হত্যা মামলাদেরকে গ্রেফতার দেখানো হয়। আর আরেকজন আসামি আপনারা জানেন যে কামরুল আশরাফ খান পল্টন, সে একটা নরসিংদীর সাবেক অবৈধ এমপি। সে হাজার টন সার অবৈধভাবে সে পাচার করেছে এবং কৃষকরা সেই সারগুলি পায় নাই। তার বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য প্রদান করেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের দোয়া মাহফিলের প্রধান অতিথিতে বক্তব্য রাখছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আদম পাচারকারীর বউ এমপি হয়েছেন, ডাকাত এমপি হয়েছেন এবং টাকা পাচারকারী তো এমপি হয়েছেন। 650টি বাড়ি পাওয়া গেছে চট্টগ্রামের এক এমপির, কয়েকশো মিলিয়ন পাউন্ড সহ। এটাই তো উপহার দিয়েছেন। ম্যানহাটানের সবচাইতে ধনী লোকরা, বর্তমান যে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প, তিনি নিঃসন্দেহে তিনি একজন ধনী মানুষ। তারও যে জায়গায় ফ্ল্যাট আছে, বাড়ি আছে নিউ ইয়র্কের ম্যানহাটান, সেইখানে আওয়ামী লীগের স্বাস্থ্যমন্ত্রীর ছেলে ফ্ল্যাট কিনেছেন। আওয়ামী লীগের রাজনীতি ছিল দখল, পাচার, ফ্ল্যাট আর জলাভূমি, বিভিন্ন সরকারি সম্পত্তি, মানুষের সম্পত্তি দখলের রাজনীতি। এই কালচারই তিনি তৈরি করেছেন। অনেক বড় কথা বলতেন শিক্ষামন্ত্রী দীপুমণি, মাঠের পর মাঠ দখল করেছেন চাঁদপুরে। কারণ তারা জানতো যে আমি যদি এইটা করি বা তার লোকরা যদি এইটা করে তো তাদের কোনো বিচার হবে না, তারা বিচারের আওতায় আসবেন না। তো সুতরাং যে সংস্কারের কথা বলছেন, একজন ভদ্রলোক একটা সুন্দর কথা লিখেছেন, সংস্কার তো কোনো বিষয় না, একটা ছোট্ট ঘটনা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে আদেশ দেবেন, সেই আদেশ যদি প্রশাসন যদি না করতে পারে, এটাই তো বড় সংস্কার। অর্থাৎ ওইটা যদি আইনসঙ্গত না হয়, আর আইনসঙ্গত না হলে পরে ডিসি, এসপি, প্রশাসনের লোক বলবে যে এটা আমি করতে পারবো না। এই না বলাটাই তো বড় সংস্কার, আর কোনো সংস্কার লাগবে না। কোন প্রধানমন্ত্রী যদি কোনো অবৈধ নির্দেশ দেয় বিচার বিভাগকে, অমুককে বন্ধ করুন, অমুককে জামিন দেবেন না, ওর এত বছর সাজা দেবেন, আর এই নির্দেশকে যদি বিচারকরা যদি না বলতে পারেন, এর চাইতে আর সংস্কার কি হতে পারে? এতক্ষণ নয়াপল্টন থেকে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যের অংশবিশেষ দেখছিলেন। ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে অসীম ক্ষমতা খাটিয়েছিল বিচার বিভাগ, এমন মন্তব্য করেছে আইন উপদেষ্টা আসিফ নজরুল। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত প্রান্তিক পুনর্গঠনের জন্য সংলাপ বিচার বিভাগ প্রসঙ্গ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন আইন উপদেষ্টা। এ সময় তিনি বলেন, 5 বছর পর নির্বাচন হলে কোনো দল ফ্যাসিস্ট হতে পারত না। বিচার বিভাগ সংস্থার কাজ চলমান প্রক্রিয়া বলেও জানান আসিফ নজরুল। অনুষ্ঠানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, বিচারকদের সিন্ডিকেটের কারণে মামলা পরিচালনায় ব্যয় বেড়েছে। বিচারপতিরা সচেতন হলে এমন দুর্নীতি হতো না। আপিলের ডিভিশনকে কমপ্লিট জাস্টিসের নামে বহু কিছু করার সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু আমরা আশ্চর্যের সাথে এবং বেদনার সাথে দেখেছি উচ্চ আদালতের এই ক্ষমতা ব্যবহার করা হয়েছে শেখ হাসিনার ফ্যাসিস্ট
শাসনামলকে শক্তিশালী করার জন্য, ওই নির্যাতন যন্ত্রকে আরো নির্মম করার জন্য, সাধারণ মানুষের অধিকার হরণ করার জন্য। যদি আজকের থেকে নতুন মামলা ফাইলিং বন্ধ করা হয়, এই বিদ্যমান মামলা শেষ হতে অন্তত 30 বছর সময় লাগবে। এখন এইটা নিষ্পত্তির ব্যাপারে একটা পদ্ধতি বের না করে আমরা শুধু উপরে মলম লাগালে কিন্তু এই বিচার ব্যবস্থার গতি আনা কোনো অবস্থাতেই সম্ভব নয়। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানীর পিলখানায় বিজিবি দিবস 2024 উপলক্ষে আয়োজিত পদক প্রদান অনুষ্ঠান শেষে একথা জানান তিনি। অনুষ্ঠানে বিজিবির সকল সদস্যদের চেইন অফ কমান্ড মেনে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে কাজ করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। এবার বিজিবিতে সীমান্তে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ 72 জন সদস্যকে পদক দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুর চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। পাশাপাশি স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও কন্যা নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধেও মামলা করে সংস্থাটি। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী জমা না দেওয়ার অভিযোগে রোববার তাদের বিরুদ্ধে মামলা করে দুদক। এর আগে দুদকের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে এস কে সুর ও তার স্ত্রী কন্যার আয়কর নথি জব্দ করা হয়। আজ অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ.এফ. হাসান আরিফকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। তার মৃত্যুতে দেশজুড়ে রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে শোক। রাষ্ট্রীয় শোক পালনে দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এছাড়া মরহুমের রুহের মাগফিরাতের জন্য দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হচ্ছে। গেল 20 ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পাকিস্তান থেকে আসা পণ্যবাহী এমভি ইউআন জিয়াং ফা জং জাহাজটি চট্টগ্রামের নিউ মোরিং কন্টেইনার টার্মিনালে ফিরেছে। এ নিয়ে জাহাজটিতে দ্বিতীয়বারের মতো এ বন্দরে নোঙর করেছে। রিজেন্সি লাইন্স লিমিটেডের নির্বাহী পরিচালক আনিসুদ্দৌলা জানান, গতকাল আসা এই জাহাজটিতে রয়েছে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের 811টি কন্টেইনার। এসব কন্টেইনারে রয়েছে চিনি, আলু, আখের গুড় এবং সিমেন্ট ও কাঁচ তৈরির কাঁচামাল সহ বিভিন্ন পণ্য। এসব প্রক্রিয়া শেষ করে দ্রুত পণ্য খালাস করা হবে বলেও জানান তিনি। কুমিল্লায় মোটরসাইকেল দুর্ঘটনায় 3 আরোহী নিহত হয়েছে। গেল মধ্যরাতে শহরের পালপাড়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ পোলের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে। নিহতরা হল সদর উপজেলার আহাদ হোসেন, মিনহাজুল ও বুড়িচং উপজেলার মোহাম্মদ ইমন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বহিনুল ইসলাম জানান, নিহতরা ভিডিওগ্রাফারের কাজ করতেন। তারা শেষ রাতে বাড়ি ফেরার সময় ঘটনাস্থলে পৌঁছলে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বিদ্যুতের পোলের সঙ্গে ধাক্কা লেগে 3 আরোহী নিহত হয়। এদিকে মুন্সিগঞ্জের মাওয়ায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কার ও পিকআপ ভ্যানের সংঘর্ষে এক নারী ও কয়েকজন আহত হয়। ঘন কুয়াশার কারণে সিরাজদি খান টোল প্লাজার কাছে দুর্ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘন কুয়াশার কারণে 6 ঘন্টা বন্ধ থাকার পর আরিচা, কাজিরহাট ও পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বিআইডব্লিউটি এর আরিচা কার্যালয়ের সহকারী জেনারেল ম্যানেজার নাসির মাহমুদ জানান, গেল রাত 1টা থেকে মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাটের মধ্যে ফেরি সহ সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে রাজবাড়ীর পাটুরিয়া ঘাটের ব্যবস্থাপক সালেউদ্দিন আহমেদ জানায়, গেল রাত 8টা থেকে ঘন কুয়াশা পড়তে থাকে। রাত 12টা থেকে মাইকিং করে নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়। সকাল 7:30টার দিকে ফেরি সহ সব ধরনের যান চলাচল শুরু হয়েছে। এছাড়া ঘন কুয়াশার কারণে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল করছে ধীর গতিতে। এ সময় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।
দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় তাপমাত্রা স্থিতিশীল রয়েছে, তবে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকে চারপাশ। সকালের দিকে সূর্য উঠলে তা দ্রুত কেটে যায়। আবহাওয়া দপ্তরের তথ্য মতে সকালে দিনাজপুর ও হিলিতে তাপমাত্রা রেকর্ড হয়েছে 12.4 ডিগ্রি সেলসিয়াস, পঞ্চগড়ে 11 ডিগ্রি ও চুয়াডাঙ্গায় 13.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এদিকে ঠান্ডাজনিত কারণে রোগবালাইয়ের উপসর্গ দেখা দিয়েছে। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছে। বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। ফলে দৈনন্দিন জীবনে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে স্থানীয়রা। খেলার খবর। তারুণ্যের উৎসবের অংশ হিসেবে বিকেলে মিরপুরে শুরু হচ্ছে বিপিএল মিউজিক ফেস্ট। জুলাই আগস্টের আন্দোলনকে ধারণ করা থিমে এবার বিপিএল এর মিউজিক ফেস্টেও থাকছে আন্দোলনের প্রতিচ্ছবি। শেরেবাংলা স্টেডিয়ামে মূল অনুষ্ঠান শুরু হওয়ার আগে জায়ান্ট স্ক্রিনে আন্দোলনের অডিও ভিজুয়াল প্রদর্শন করা হবে। এছাড়া অনুষ্ঠানে জুলাই বিপ্লবের প্রতিনিধিরাও থাকবে। বিকেল থেকে শুরু হওয়া অনুষ্ঠানে গান গাইবে রাফা, জেফার, মুজা, সঞ্জয় ও ব্রান্ড দলমাইলস। সবশেষ রাত 8:30টায় মঞ্চে উঠবে রাহাত ফাতে আলী খান ও তার দল। টানা 3 ঘন্টা দর্শকদের মুগ্ধ করে রাখবেন তিনি। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ পরে 2টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।